আচ্ছা, তো আজকে তাহলে আলোচনা হবে কি? আজকে বলছিলাম যে নতুন টপিক শুরু করব আমরা, কোয়ান্টাম মেকানিক্স। মোটামুটি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরিটা আমরা আলোচনা শেষ করেছি, আর কোয়ান্টামের আর বাকি কিছু অংশ আছে, সেগুলোও হবে। তো আপাততভাবে আমরা শুরু করব হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব যেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ওকে, তো দ্য রিলিভেন্স অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এটা বোঝার জন্য আমাদের একটু রিক্যাপিচুলেট করে নিতে হবে যে এতদিন আমরা ফিজিক্সে কি পড়েছি। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা কেন পড়বো, বা আসলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কি কি আমাদের জানতে হয় বা আলোচনা করতে হয়, সেগুলো যদি আমাদের খুব ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের একটু রিক্যাপিচুলেট করে নিতে হবে যে আমরা আসলে এর আগে কি কি পড়েছি। ঠিক আছে? তো ফিজিক্সে আমরা মেনলি যখন ডাইনামিক স্টাডি করেছি বা এমনি মেকানিক স্টাডি করেছি, তো সেখানে আমরা প্রথমে ক্লাসিক্যাল মেকানিক স্টাডি করেছি, পরবর্তীকালে আমরা কোয়ান্টাম মেকানিক্স সেটাও আমরা স্টাডি করেছি। তো আসলে আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স মানে ধরো লজ অফ নিউটন বা নিউটনিয়ান মেকানিক্স স্টাডি করেছি, কিংবা কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে একটা সিস্টেমের প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন করেছি, যাই করি না কেন, সেটা ক্লাসিক্যাল মেকানিক্স হোক কিংবা কোয়ান্টাম মেকানিক্স হোক, তো সেই অ্যানালিসিসটা তখনই সম্ভব যদি সিস্টেমের ডিগ্রিজ অফ ফ্রিডমটা খুব বেশি না হয়। ঠিক আছে? মানে খুব বলা যেতে পারে যে একটা দুটা পাঁচটা সাতটা অবধি যখন ডিগ্রিজ অফ ফ্রিডম হবে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ওই ক্লাসিক্যাল মেকানিক্সের যে আইডিয়াগুলো কিংবা কোয়ান্টাম মেকানিক্সের যে আইডিয়াগুলো, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি ওরকম সিস্টেমের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমটা খুব বেশি নয়। কিন্তু যখন কোনো একটা সিস্টেমে লার্জ নাম্বার অফ পার্টিকেল থাকবে, সিস্টেম কনসিস্টিং অফ লার্জ নাম্বার অফ পার্টিকেলস, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ওই ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ লজ নিউটন লজ অফ মোশন কিংবা আমার কোয়ান্টাম মেকানিক্সের যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, এগুলো কনস্ট্রাক্ট করতে যাব বা সলভ করতে যাব, তখন কিন্তু আমরা সরাসরি ওই ওইগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। তো তখন কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রয়োজন হয়। তো এটা খুব আমি খুব ওই যেটা বললাম যে রিক্যাপিচুলেট করার মাধ্যমে আমরা দেখাবো আসলে এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের রিলিভেন্সটা কোথায়। ঠিক আছে? তো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি পড়েছি? ক্লাসিক্যাল মেকানিক্স, in classical mechanics, uh, we have studied that motion or the dynamics of a system via the Newton's laws of motion, তাই না? তো সেখানে একটা মোস্ট কোয়ান্টিটেটিভ ল, যেটা নিউটনের যে তিনটে ল অফ মোশন তার মধ্যে যেটা কোয়ান্টিটেটিভ ল, সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। তো ফর এ পয়েন্ট পার্টিকেল, ফর এ পয়েন্ট পার্টিকেল, আমরা নিউটনস ল অফ মোশন কি লিখতে পারি? এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু এম এক্স ডবল ডট। আমি কনসিডার করলাম যে এটা একটা ওয়ান ডাইমেনশনাল মোশনে পার্টিকেলটা মুভ করছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এক্স ডবল ডট ইকুয়াল টু এ। তো এইটা হচ্ছে আমরা পেলাম যে একটা পয়েন্ট পার্টিকেলের ক্ষেত্রে আমরা যখন নিউটনস ল অফ মোশন অ্যাপ্লাই করব, তখন পাচ্ছি কি এক্স ডবল ডট ইকুয়ালস টু এ। তো এখান থেকে আমরা কি কি অ্যাক্সেস করতে পারি? এখান থেকে আমরা যেটা অ্যাক্সেস করতে পারি, ফার্স্ট যেটা পেতে পারি সেটা হচ্ছে এক্স ডট। তাহলে এক্স ডট ইকুয়াল টু কি হচ্ছে? এটি প্লাস সি ওয়ান, কনসিডারিং এ টু বি কনস্ট্যান্ট। মানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে আমরা কনসিডার করছি যে এ পয়েন্ট পার্টিকেল অর এ পয়েন্ট মাস ইজ মুভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ কনস্ট্যান্ট মাস। তো সেক্ষেত্রে আমরা নিউটনস ল কিভাবে অ্যাপ্লাই করি বা করতাম, সেটা একটু রিক্যাপিচুলেট করছি। তো ফার্স্ট আমরা এরকম পাবো। নেক্সট, আমি যদি এক্স পেতে চাই, তাহলে কি হবে? একে আবার ইন্টিগ্রেশন করতে হবে, যেটা পাচ্ছি কি হাফ অফ এটি স্কোয়ার প্লাস সি ওয়ান টি
প্লাস C2 এটা। অর্থাৎ আমরা সিস্টেমটার পজিশনকে একটা টাইমের ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পেরেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, সিস্টেমটা যে কোনো পাস্ট ফিউচার প্রেজেন্ট ইনস্ট্যান্ট অফ টাইমে যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইমে সিস্টেমটার পজিশন কত হবে, মোমেন্টাম কত হবে, ভেলোসিটি কত হবে, এনার্জি কত হবে, এনি ডাইনামিক্যাল অবজারভেবল ক্যান বি ডিটারমিনিস্টিক্যালি অ্যাক্সেসড। ওকে, মানে আমরা ডিটারমিনিস্টিক্যালি অ্যাক্সেস করতে পারবো সিস্টেমের ভায়া দিস ইকুয়েশন অর ভায়া দিস নিউটনিয়ান টুল। ওকে, এই জন্য নিউটনিয়ান টুলকে আমরা বলে থাকি ডিটারমিনিস্টিক টুল, যার মাধ্যমে আমরা সিস্টেমের সমস্ত ডাইনামিক্যাল অবজারভেবলকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি। মানে আমি যদি বলি যে 5 কোটি বছর পর সিস্টেমটার পজিশন কত হবে, কোনো অসুবিধা নেই, এই টি এর জায়গায় আমি সেই টাইমটা পুট করব, আমি এক্স পেয়ে যাব। আবার যদি বলা হয় যে না 2 কোটি বছর পর 2 কোটি বছর আগে সিস্টেমটার ভেলোসিটি কত ছিল, তাহলে ভেলোসিটি পাচ্ছি এখানে একে ডেরিভেটিভ করে, তারপর সেই জায়গায় আমি টাইমের ভ্যালু পুট করে দেবো, দিলে আমি ভেলোসিটি পেয়ে। এই জন্য নিউটনিয়ান মেকানিক্স যেটা তোমরা পড়েছো, নিউটনিয়ান মেকানিক্সকে আমরা বলে থাকি ডিটারমিনিস্টিক মেকানিক্স। ডিটারমিনিস্টিক মেকানিক্স কিন্তু এই যে ইন্টারপ্রিটেশনটা আমি বললাম যে কোনো পাস্ট প্রেজেন্ট কিংবা ফিউচার ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা এই একটা সিস্টেমকে এভাবে অ্যাক্সেস করতে পারবো, তো সেখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এখানে রিকোয়ারমেন্টে কি, মানে কি কি জিনিস জানলে আমি এই জিনিসটা করতে পারবো, কেউ রেসপন্ড করো। হ্যালো, এখানে রিকোয়ারমেন্টে কি স্যার? এখানে পজিশন আর মোমেন্টাম জানতে হবে কোন একটা মুহূর্তে। এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে এই C1 এর C, দিস ইন্টিগ্রেশন কনস্ট্যান্টস। ঠিক আছে, অর্থাৎ আমি একটা সিস্টেমের সমস্ত ডাইনামিক্যাল অবজারভেবলকে আমি পাস্ট প্রেজেন্ট ফিউচার যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা অ্যাক্সেস করতে পারবো যদি এই C1 আর C2 এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলো আমরা জানি। এখন এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলো আমরা কোথা থেকে পাবো? দ্যাট ক্যান বি অ্যাক্সেসড ফ্রম ইনিশিয়াল ভ্যালু, ফ্রম এনি ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন আর বাউন্ডারি কন্ডিশনও তোমরা এটাকে বলতে পারো। তো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যখন তোমরা সলভ করো তখন দেখবে যে এই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলো আসে এগুলোকে ফিক্স করতে হয় বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে। তো যেহেতু এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এখানে কিন্তু অ্যাটলিস্ট আমার দুটো বাউন্ডারি কন্ডিশন লাগবে। একটা হয়তো সাপোজ আমি বললাম যে অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, মানে সরি, দ্য বাউন্ডারি কন্ডিশনটা এরকম হলো যে অ্যাট টি ইকুয়াল টু টি নট, তার এক্স ইকুয়াল টু এক্স নট আর এক্স ডট ইকুয়াল টু সাপোজ ভি নট। ওকে, তাহলে আমি এই ইকুয়েশনে আমি যদি বাউন্ডারি কন্ডিশনটা বসাই এইখানটাতে অ্যাট টি ইকুয়াল টু টি নট এক্স ডট ইকুয়াল টু ভি নট, তাহলে আমি C1 পেয়ে যাব। আর অ্যাট টি ইকুয়াল টু টি নট আমি যদি এক্স ইকুয়াল টু এক্স নট বসাই তাহলে কিন্তু এখান থেকে আমি C2 পেয়ে যাব। অর্থাৎ এই C1 আর C2 এটা অ্যাকচুয়ালি আমরা সাপ্লাই করতে পারি কিভাবে, ইন টার্মস অফ দ্য ইনিশিয়াল কন্ডিশন অর ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন। ওকে, অর্থাৎ ইফ ইউ আর গিভিন এনি বাউন্ডারি কন্ডিশন লাইক দিস, আমরা যদি এরকম কোনো বাউন্ডারি কন্ডিশন জানি বা আমাকে যদি কেউ বলে দেয় আগে থেকে কোনো সিস্টেমের, তাহলে সেটাকে আমি নিউটনিয়ান টুলে ইউজ করে বাকি সমস্ত সময়ে যে কোনো সময়ে আমরা সমস্ত রকম ডাইনামিক্যাল অবজারভেবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো ভায়া নিউটনিয়ান। তো তাই জন্য ইন নিউটনিয়ান মেকানিক্স এই ভ্যালুগুলো অর্থাৎ এই বাউন্ডারি কন্ডিশনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বাউন্ডারি কন্ডিশনটাকে আমরা
এই বাউন্ডারি কন্ডিশনটাকে আমরা জাস্ট এই পজিশন আর ভেলোসিটির আকারে না লিখে আমরা যদি বলে দিই এই বাউন্ডারি কন্ডিশনটা অর্থাৎ এক্স ডট ইকুয়াল টু যে ভি নট লিখেছি, এই বাউন্ডারি কন্ডিশনটার বোথ সাইডে আমি যদি মাস মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো কি, যে পি ইকুয়াল টু পি নট, মাস ইন্টু ভেলোসিটি মানে কি মোমেন্টাম। অর্থাৎ আমি হয়তো বললাম এরকম যে অ্যাট টি ইকুয়াল টু টি নট সিস্টেমটার পজিশন ছিল এক্স নট আর মোমেন্টাম ছিল পি নট। এই বাউন্ডারি কন্ডিশনটা আমরা যদি এই নিউটনিয়ান টুলে অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা কিন্তু বাকি সমস্ত ইনস্ট্যান্ট অফ টাইমে, অল ইনস্ট্যান্ট অফ টাইমে আমি কিন্তু সিস্টেমটার যে সমস্ত রকম ডাইনামিক্যাল অবজারভেবলস সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো সেই জন্য বলা হয় ইন ক্লাসিক্যাল মেকানিক্সে এ সিস্টেম can be uniquely represented by a pair of x naught and p naught. ওকে, অর্থাৎ কোনো একটা নোন ইনস্ট্যান্ট অফ টাইমে সিস্টেমের এই পজিশন মোমেন্টাম এই পেয়ারের ভ্যালু যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেই ভ্যালু দ্বারা তুমি সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে। আর বাকি সমস্ত কিছু তো সেম, তাই না? কারণ সমস্ত সিস্টেমই ওই নিউটনিয়ান টুলকে ফলো করবে যে এফ ইকুয়াল টু এম এ। তাহলে সিস্টেমটার ইউনিকনেস কি? আর সিস্টেমটার ইউনিকনেস হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশন। ওকে, তো বুঝতে পারলে কিনা বলো, যদি কোনো কারো কিছু কোশ্চেন থাকে এই অবধি তোমরা জানাতে পারো। হ্যাঁ, এনি কোশ্চেন? আমি এগুলো দ্রুত বলছি, এগুলো জানো তোমরা, আগে আলোচনা হয়েছে, জাস্ট রিক্যাপিচুলেট করছি। তো তাও তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো স্যার, হুম মানে যদি এটা ক্লাসিক্যাল মেকানিক্স আমরা তো স্যার মানে হাইজেনবার্গের অ্যাকচুয়ালি আমরা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের টপিক নয়, আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছি, বাট আমি কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করছি। কোশ্চেন ছিল স্যার, আমরা আনসার্টেনটি প্রিন্সিপল তো বলেছিলাম যে পার্টিকেলকে পজিশন মোমেন্টাম একই সাথে ডিটারমাইন করা যায় না। তাহলে স্যার এখানে একই টাইমে আমরা কি করে পাচ্ছি এটাকে? না, অ্যাকচুয়ালি এখানে তো আমরা মানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে আমরা অ্যালাউ করবো না, কারণ হচ্ছে কি আমরা এখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি। সো ইন দ্য কনটেক্সট অফ ক্লাসিক্যাল মেকানিক্স হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ ইররিলেভেন্ট, because as per Heisenberg uncertainty principle delta x delta p greater or equal to h cut by 2. So if you consider the minimum uncertainty, the uncertainty goes to almost 10 to the power minus 34 order, which is irrelevant in the case of classical mechanics, because কারণ যখন তোমরা কোনো ক্লাসিক্যাল সিস্টেমকে স্টাডি করতে যাচ্ছ তার যে ডাইমেনশন সেটা তার রেসপেক্টে 10 to the power minus 34 ইজ ভেরি ভেরি নেগলিজিবল কোয়ান্টিটি। ডাইমেনশন বলতে না, এখানে ডাইমেনশন মানে আমি বলছি ইন দ্য অর্ডার আর কি। ডাইমেনশন মানে তার ভ্যালু, নিউমারিক্যাল ডাইমেনশনের কথা বলছি। ক্লাসিক্যাল পার্টিকেলটাও ওয়েভলেন্থটাও তো অনেকটা দেরি হবে, সরি ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ওয়েভলেন্থ অনেকটা বেশি হবে তো যদি সে রেস্টে থাকে। কারণ আমি যদি ডি ব্লগলি ওয়েভলেন্থের কথা বলি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ওকে, তো যদি পার্টিকেলটা রেস্টে থাকে তাহলে পি ইজ 0, তো পি 0 মানে হচ্ছে ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি। আর যদি সে সামান্য কিছু মানে সে যদি মুভ করে তাহলে এইচ এর ভ্যালুটা এতটাই ছোট যে ল্যামডাটা খুব ছোট হয়ে যায়। ঠিক আছে, তো আমি এটার কথা বলছি না। আমি সাপোজ আমি যদি বলি যে ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার অর ইকুয়াল টু এইচ কাট বাই 2, দিস ইজ দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে কি হচ্ছে, একটা জিনিস ভাবো, ধরো তুমি একটা কোনো পয়েন্টের পজিশন মাপতে চাইছো, তাহলে তুমি কোনো সিস্টেমের পজিশন যখন তুমি মাপতে চাইবে তাহলে তোমাকে তাকে ডিটেক্ট করতে হবে। তাহলে কিভাবে ডিটেক্ট করবে না, তাহলে ওই পয়েন্টের উপর তোমাকে লাইট ফেলতে হবে। লাইট ফেলতে পারো বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তুমি ফেলবে। সো অ্যাজ পার কোয়ান্টাম মেকানিক্স লাইট ইজ অলসো এ পার্টিকেল। তো যখনই তুমি তাকে মেজার করার জন্য তুমি ইনস্ট্রুমেন্ট ইউজ করবে
অর্থাৎ তখন যখন তুমি লাইট ফেলবে তখন কিন্তু লাইট ওর পজিশন মোমেন্টামকে ইফেক্ট করতে পারে, কারণ লাইট ইজ অলসো এ পার্টিকেল, একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে তোমার ডিস্টার্ব করবে, তার পজিশন মোমেন্টাম চেঞ্জ করবে। তার ফলে তুমি যে মেজার ভ্যালুগুলো পাচ্ছ, যে এক্স আর পি গুলো পাচ্ছ, সেগুলো অ্যাকচুয়ালি মানে কি বলা যায় যে অ্যাকিউরেট ভ্যালু নয়, ওর মধ্যে তোমার আনসার্টেনটি ঢুকে আছে, এই জন্যই তো আনসার্টেনটি আসে। এবার ধরো তুমি এটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে তুমি একটা ইলেকট্রনের ওপর ওরকম মেজারমেন্ট করতে চাইছো, সো ডেফিনেটলি একটা ইলেকট্রনের যা রেডিয়াস, একটা ইলেকট্রনের যে ডাইমেনশন, তার রেসপেক্টে 10⁻34 কিন্তু একটা রিলিভেন্ট কোয়ান্টিটি। ওকে, অর্থাৎ তখন কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল রিলিভেন্ট হচ্ছে। এবার তুমি ধরো মাউন্ট এভারেস্টের মেজারমেন্ট করতে চাইছো, তার পজিশন মোমেন্ট, তুমি তার উপর টর্চ ফেললে, তো তার পজিশন মোমেন্ট, তার যা ওন ডাইমেনশন, সেটা কত, কয়েক কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার, 8 কিলোমিটার মতো, কয়েক হাজার মিটার মতো, তার রেসপেক্টে তুমি যখন তুমি এই আনসার্টেনটিটাকে তুমি কনসিডার করবে, তার রেসপেক্টে 10⁻34, ইটস এ রিডিকুলাস থিং। ওই জন্যই আমরা যখন কোনো বড় ডাইমেনশনের সিস্টেম, তার লেন্থ বেশি হয়, বা লার্জ স্কেল সিস্টেমের ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন করে থাকি, আমরা কোয়ান্টাম মেকানিক্সকে ততটা রিলেভেন্স দিই না ওই কারণে। ওকে, ওই কথাটাই আমি বলতে চাইছি, এখানে ডি ব্রগলি ওয়েভলেন্থের সঙ্গে ওর কোনো রিলেশন। ওকে, বোঝা গেছে? এনি রিলিভেন্ট কোশ্চেন? যদি কোনো রিলিভেন্ট কোশ্চেন থাকে করতে পারো তোমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করছি। ওকে, তো তাহলে কি হলো, ইন ক্লাসিক্যাল মেকানিক্স এ সিস্টেম ক্যান বি ইউনিকলি রিপ্রেজেন্টেড বাই দিস ওয়ান, এক্স নট অ্যান্ড পি নট। ওকে, মানে দিস বাউন্ডারি কন্ডিশন বেসিক্যালি, মানে আমরা একটা বাউন্ডারি কন্ডিশন দ্বারা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি, যে at t equal to t naught the value of position momentum is p naught। এবার দেখো, যেমন আমি এই বাউন্ডারি কন্ডিশনটা বললাম, এই বাউন্ডারি কন্ডিশনটা ইউনিক হতে পারে না। তার কারণ ধরো কোনো সিস্টেম t equal to t naught টাইমে তার পজিশন ছিল x naught, মোমেন্টাম ছিল p naught। আবার সেই সিস্টেমটাই t equal to t1 টাইমে তার পজিশন x1 হতে পারে, মোমেন্টাম p1 হতে পারে। আবার সেই সিস্টেমটারই t equal to ti টাইমে তার পজিশন xi হতে পারে, মোমেন্টাম pi হতে পারে। তো সবগুলো বাউন্ডারি কন্ডিশন কিন্তু ইকুয়ালি ক্যাপেবল, অল দিস বাউন্ডারি কন্ডিশনস আর ইকুয়ালি ক্যাপেবল টু রিপ্রেজেন্ট দ্য ডাইনামিক্স অফ দ্য সিস্টেম। অর্থাৎ ওই নিউটনিয়ান টুলে আমরা কিন্তু যে শুধুমাত্র ওই এক্স নট পি নটটাই একটাই মাত্র বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো সেটা কিন্তু নয়। যতগুলো পসিবল আমি এরকম বাউন্ডারি কন্ডিশন পাবো, ইনফ্যাক্ট ইনফাইনাইট নাম্বার অফ পসিবল বাউন্ডারি কন্ডিশন আমরা পেতে পারি, সবকটাই কিন্তু ওই নিউটনিয়ান টুলে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো সেই জন্য আমরা কোনো একটা পার্টিকুলার বাউন্ডারি কন্ডিশনকে আমরা না ধরে আমরা যদি একটা ভ্যারিয়েশন নিয়ে নিই, যে সাপোজ আমি এক্স আর পির একটা গ্রাফ করলাম। ওকে, তো এই যে ভ্যারিয়েশন অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন, এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটা করে এক্স পির ভ্যালু দেবে। অর্থাৎ দিস গ্রাফ মানে এই পজিশন মোমেন্টাম গ্রাফ, এরা কিন্তু ওই বাউন্ডারি কন্ডিশনগুলোকে কন্টেন করে আছে। ওকে, তো এই গ্রাফটাকে বলা হয় ফেজ স্পেস। এই গ্রাফের নাম হচ্ছে ফেজ স্পেস। পজিশন মোমেন্টাম যে ভ্যারিয়েশন, এটাকে বলা হয় ফেজ স্পেস। সো ইন এ জেনারেল সেন্স এ সিস্টেম ক্যান বি ইউনিকলি রিপ্রেজেন্টেড বাই এ ফেজ স্পেস। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে একটা সিস্টেমকে আমরা ইউনিকলি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আগে বলছিলাম যে বাউন্ডারি কন্ডিশন দ্বারা, এখন আমি বললাম যে শুধুমাত্র একটা বাউন্ডারি কন্ডিশন, এ কালেকশন অফ বাউন্ডারি কন্ডিশনস। আর এই কালেকশন অফ বাউন্ডারি কন্ডিশন আমরা কোথা থেকে পাবো না, এরকম পজিশন মোমেন্টাম ভ্যারিয়েশন গ্রাফ থেকে। তো এই পজিশন মোমেন্টাম ভ্যারিয়েশন গ্রাফকে বলা হয় কি ফেজ স্পেস। ওকে, যেমন ফর এক্সাম্পল আমরা যদি হারমোনিক অসিলেটরের কথা বলি, হারমোনিক অসিলেটর, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ফেজ স্পেস কেমন হবে কেউ বলতে পারবে?
এনিওয়ান? বলো। px square by 12 হুম, plus half m omega square x square প্লাস হাফ অফ m omega square x square. ইকুয়ালস টু এটা হ্যামিল্টনিয়ান। ইকুয়ালস টু দ্য টোটাল এনার্জি। ওকে, হ্যাঁ, তো কিন্তু আমি বলতে চাইছি যে ফেজ স্পেসটা তাহলে কেমন হবে? তো ঠিকই বলেছো। এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা px এর যে গ্রাফটা সেটা এখান থেকে প্রেডিক্ট করতে পারি। সেটা হচ্ছে px বাই রুট ওভার 2m এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার বাই কি কি হয়েছে প্যারাবোলিক হবে না, দেখা যাক কি হয়। তাহলে কি হচ্ছে না 2e বাই m ওমেগা স্কোয়ারের রুট তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি প্লট করতে চাই যে এদিকে x আর এদিকে px, তাহলে এখানে এর ইকুয়েশনটা আমরা কেমন ইকুয়েশন পাচ্ছি? এটা কিসের ইকুয়েশন? ইলিপস। ইলিপসের ইকুয়েশন। তাহলে এর যে ফেজ স্পেসটা হবে সেটা ইলিপ্টিক্যাল হবে। ওকে, ইলিপ্টিক্যাল হবে এবং এর যে সেমি মেজর অ্যাক্সিস সেটা হচ্ছে রুট ওভার 2e বাই m ওমেগা স্কোয়ার, আর যে সেমি মাইনর অ্যাক্সিস সেটা হচ্ছে রুট ওভার 2m। তাহলে একটা হারমোনিক অসিলেটরের ফেজ স্পেস কেমন হলো? ইলিপ্টিক্যাল। ওকে, আচ্ছা যদি হারমোনিক অসিলেটরটা ড্যাম্পড অসিলেটর হয়, ড্যাম্পড অসিলেটর যদি হয়, ওকে, তাহলে ফেজ স্পেস কিরকম হবে? এনি আইডিয়া? ইলিপসই হবে কিন্তু তার পরপর এ কমে যাবে। হ্যাঁ, মানে তার কারণ ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে ইটি ইকুয়াল টু এরকম হয় নিশ্চয়ই যে E0 e টু দি পাওয়ার মাইনাস সাম আলফা টি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এনার্জিটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে টাইমের রেসপেক্টে। তার মানে এই সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস এই দুটো কোয়ান্টিটিও কিন্তু পরপর কমতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এরকম একটা সময় পরে দেখা যাবে যে সে সেন্টারে গিয়ে কোলাপস করছে। তাহলে অবশ্যই যদি আমরা ফোর্সড অসিলেটরের কথা ভাবি, ফোর্সড অসিলেটরের ক্ষেত্রে দেখা যায় যে এনার্জি গ্রো করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে পরপর বেড়ে চলেছে। ওকে, ঠিক আছে, আমি এই ড্রয়িংগুলো যে ঠিক স্কেলিংয়ে করছি তা নয়, মানে এগুলো পারফেক্ট ইলিপ্টিক্যাল ওয়েতে কিন্তু কমবে। হ্যাঁ, তো যেটা জাস্ট লিমিটেশন অফ মাই ড্রয়িং, কিন্তু জাস্ট ইলিপ্টিক্যাল ওয়েতে আমরা দেখবো যে তার সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস এগুলো ড্যাম্পের ক্ষেত্রে কমতে থাকবে এবং ফোর্সড অসিলেটরের ক্ষেত্রে বাড়তে থাকবে। সো জাস্ট এটা আমি বললাম কেন, জাস্ট এক্সাম্পল যে ফেজ স্পেস অ্যাকচুয়ালি কি, আর একটা পার্টিকুলার এক্সাম্পল আমরা দিলাম। তো এই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যে ক্লাসিক্যাল মেকানিক্সে একটা পয়েন্ট পার্টিকেলের ক্ষেত্রে আমরা সিস্টেমটাকে এভাবে স্টাডি করি। আচ্ছা, এবারে আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সে আসি, তো কোয়ান্টাম মেকানিক্সে কি করা হয় একটা সিস্টেমকে? না, কোয়ান্টাম মেকানিক্সে একটা সিস্টেমকে আমি যদি ম্যাটার সিস্টেমের কথাই ভাবি, তাকে কিন্তু অ্যাজ এ ওয়েভ ট্রিট করা হয় এবং প্রত্যেকটা সিস্টেমের একটা ইউনিক ওয়েভ ফাংশন অ্যাসাইন করা হয়ে থাকে, যে ওয়েভ ফাংশনটাকে আমরা ডিটারমাইন করতে পারি এ ফেমাস ইকুয়েশন কল্ড দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, রাইট? তো শ্রোডিঞ্জার ইকুয়েশন আসলে কি? শ্রোডিঞ্জার ইকুয়েশন আসলে দ্য অপারেটর ভার্সন অফ দ্য এনার্জি ইকুয়েশন, অর্থাৎ এইটা এইচ সাই ইকুয়াল টু ই সাই। ওকে, এবার এইচ ইকুয়াল টু আমরা যদি পজিশন রিপ্রেজেন্টেশনে দেখি তাহলে যাচ্ছে কি মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম গ্র্যাড স্কোয়ার সাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই। ওকে, এনার্জি আইগেন ভ্যালু ইকুয়েশন।
অর্থাৎ এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই ইকুয়েশনকে সলভ করলে আমরা কিন্তু সাই পেয়ে যাব। সাই ইজ দ্য ওয়েভ ফাংশন। তাহলে এই সাইয়ের মধ্যেই কিন্তু সিস্টেমের সমস্ত রকম ডাইনামিক্যাল সিগনেচারগুলো থাকে এবং সেগুলোকে আমরা অপারেট করানোর মাধ্যমে আমরা কিন্তু সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তারপর আমরা কি করে থাকি, ওর এনসেম্বল এভারেজ নিয়ে অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু নিয়ে আমরা কিন্তু লজ অফ ফিজিক্সে সেগুলোকে অ্যাপ্লাই করে থাকি, যেটাকে তোমরা জানো আনফেস্ট থিওরেম হিসেবে। তো যাই হোক, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স করি কিংবা কোয়ান্টাম মেকানিক্স করি, দিস রিপ্রেজেন্টেশন ইজ very very possible if the number of degrees of freedom, that means the number of particles contained in a system is not so big. অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে পার্টিকেল নাম্বার যদি খুব বেশি না হয়, একটা দুটো পার্টিকেল থাকলো, কি 1 বডি সিস্টেম, 2 বডি সিস্টেম, হার্ডলি 3-4 বডি সিস্টেম যদি হয়, তাদের ক্ষেত্রে আমরা এই অ্যানালিসিসটা করতে পারি, কিংবা আগে যেটা করলাম যে নিউটনিয়ান অ্যানালিসিস, আমরা সেটা করতে পারি। কিন্তু প্রবলেমটা দাঁড়াবে যদি আমরা ধরি পরে থার্মোডাইনামিক সিস্টেম, পরে থার্মোডাইনামিক সিস্টেম, মানে আমরা যদি বলি যে অ্যান আইডিয়াল গ্যাস সিস্টেম, এরকম কেসে আমরা যদি দেখি, সাপোজ few moles of hydrogen atoms or few moles of hydrogen gas rather is contained in a closed vessel, এরকম কেস যদি আমরা কনসিডার করি, ধরো 10 গ্রাম, 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে ওখানে কতগুলো হাইড্রোজেন মলিকিউল আছে, 5 into অ্যাভোগাড্রো নাম্বার, ওকে, 5 into 6.022 into 10 to the power 23, a huge number of molecules are contained in such a system, ঠিক আছে। এরকম হিউজ নাম্বার অফ পার্টিকেল একটা সিস্টেমের মধ্যে থাকবে যখন আমি থার্মোডাইনামিক সিস্টেম কনসিডার করব। তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যানালিসিসটা করতে পারি না, মানে আগে যে দুটো জিনিস করলাম। কেন করতে পারি না? তার প্রথম কথা হলো, তুমি যদি নিউটনস ল অ্যাপ্লাই করতে চাও, তাহলে আমাকে কতগুলো নিউটনস ল সলভ করতে হবে, কতগুলো ইকুয়েশন আমাকে সলভ করতে হবে না। এটা যদি বলি যে ইন দ্য অর্ডার অফ 10 to the power 23 এতগুলো পার্টিকেল যদি থাকে, তাহলে অ্যাটলিস্ট 3 into 10 to the power 23 এতগুলো নিউটনস ইকুয়েশন আমাকে সলভ করতে হচ্ছে। কারণ একটা পার্টিকেলের জন্য, ঠিক আছে, একটা পার্টিকেলের জন্য আমার 3টে করে নিউটনস ইকুয়েশন, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এতগুলোর জন্য আমাকে এতগুলো ফেজ স্পেস ড্র করতে হবে, ঠিক আছে। তো এতগুলো ফেজ স্পেস ড্র করলে সেখান থেকে তোমরা কি করতে পারো, ওখান থেকে ওই বাউন্ডারি কন্ডিশনগুলোকে কালেক্ট করে তোমরা ওই এক্স্যাক্ট সলিউশনগুলো পেতে পারো। তো এটা নেক্সট টু ইম্পসিবল, এটা সম্ভবই নয় এতগুলো পার্টিকেলের জন্য, বা এত হিউজ নাম্বার অফ ইকুয়েশন এটাকে সলভ করা অ্যাকচুয়ালি পসিবল নয়। এবার আমরা যদি বলি যে না, সাপোজ আমি যদি কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করি, ঠিক আছে, তো কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করতে গেলে আমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে এটার মতো। তাহলে এখানেও নাম্বার অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন হয়ে যাবে এতগুলো, 10 to the power 23। তার পাশাপাশি আরো একটা যেটা বিষয় দাঁড়াবে, যে প্রত্যেকটা পার্টিকেলের উপর কত কত ফোর্স ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করছে, সেটাও কিন্তু আমরা জাস্ট আলাদা করে বেছে বেছে বলাটা সম্ভব হবে না। তাহলে এরকম ফর এ থার্মোডাইনামিক সিস্টেম যেখানে নাম্বার অফ পার্টিকেল ইজ হিউজ মানে নেক্সট টু বলা যেতে পারে ইনফিনিটি, লার্জ নাম্বার অফ পার্টিকেলস যদি কোনো সিস্টেমের মধ্যে থাকে, বেসিক্যালি ওটা থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কনভেনশনাল ক্লাসিক্যাল মেকানিক্স কিংবা কনভেনশনাল কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করতে পারবো। তো তখনই আমরা যে প্রসিডিওর ফলো করে থাকি, যে টুলসগুলো ফলো করে থাকি, সেগুলোকেই অ্যাকচুয়ালি বলা যেতে পারে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। ওকে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এরকম সিস্টেমের ক্ষেত্রে যেখানে লার্জ নাম্বার অফ পার্টিকেলস আছে বা হিউজ নাম্বার অফ পার্টিকেলস আছে।
ফর এক্সাম্পল থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, আচ্ছা এবার তোমরা যেহেতু কোশ্চেন করছো না, আমি একটা কোশ্চেন করছি তোমাদের। আচ্ছা আমাকে বলো তো যে অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক সিস্টেম এসেনশিয়ালি কেন লার্জ নাম্বার অফ পার্টিকেল কন্টেন্ট করবে? আমি যদি বলি যে একটা টু পার্টিকেল থার্মোডাইনামিক সিস্টেম, ক্যান ইউ ইমাজিন এ 2 পার্টিকেল থার্মোডাইনামিক সিস্টেম? এটা কি সম্ভব? আমাকে একটু বলো। কি 1 পার্টিকেল থার্মোডাইনামিক সিস্টেম, ইজ ইট পসিবল ইন থিওরিটিক্যাল গ্রাউন্ড? ইজ ইট পসিবল? রেসপন্ড করো। একটা অণু খুঁজে পাবো কি করে? না, আমরা যদি ধরে নিই সাপোজ একটাই পার্টিকেল আছে, মানে আমরা ধরে নিলাম যে সাপোজ একটাই পার্টিকেল আছে এরকম, যার মাস সেম, এটাকে কি আমি থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি? থার্মোডাইনামিক সিস্টেম বলতে লার্জ নাম্বার, মানে যার একটা টেম্পারেচার থাকবে। আমি মানে মিনিমাম ক্রাইটেরিয়া যদি বলা হয় একটা থার্মোডাইনামিক সিস্টেমের, যে যার টেম্পারেচারকে ডিফাইন করতে হয়। সো ক্যান ইউ ডিফাইন দ্য টেম্পারেচার অফ এ পয়েন্ট পার্টিকেল? শেয়ার ইউর পারসেপশন, মানে কি মনে হয় তোমাদের যে একটা পয়েন্ট পার্টিকেলের কি টেম্পারেচার পসিবল? স্যার দুটো মানে ওটা একটা থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে কনসিডার করা যাবে, মানে ওটা যদি ম্যাক্রো স্টেট হয়। থার্মোডাইনামিক স্টেট তো অলওয়েজ ম্যাক্রো স্টেট। দ্য মেজর ইস্যু ইজ ক্যান ইউ ডিফাইন দ্য টেম্পারেচার অফ এ পয়েন্ট পার্টিকেল? আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করি ওই থার্মোডাইনামিক সিস্টেম, ফরগেট অ্যাবাউট দ্য টার্ম থার্মোডাইনামিক সিস্টেম, ক্যান ইউ ডিফাইন দ্য টেম্পারেচার অফ এ পয়েন্ট পার্টিকেল? I think no. কেন নয়? কেন? অ্যাকচুয়ালি টেম্পারেচার আসলে কি? টেম্পারেচার হচ্ছে একটা, সাপোজ আমি সিস্টেম নিলাম, সিস্টেমের যে কনস্টিটিউয়েন্ট মলিকিউলগুলো আছে, ওকে, এই কনস্টিটিউয়েন্ট মলিকিউলগুলোর একটা ইন্টারনাল ডাইনামিক্স আছে। তার যেমন তুমি যদি গ্যাসের ক্ষেত্রে ভাবো, গ্যাসের ক্ষেত্রে মলিকিউলগুলো টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, ইন এ আইসোলেটেড ওয়ে, ইন এ কন্টিনিউয়াস ওয়ে, ইন এ র্যান্ডম ওয়ে, যাকে আমরা ব্রাউনিয়ান মোশন বলে থাকি। সলিডের ক্ষেত্রে দেখতে পাবে যে ব্রাউনিয়ান মোশন পাবে না, সেক্ষেত্রে একটা ভাইব্রেশনাল মোশন দেখতে পাবে, মলিকিউলগুলো নিজের জায়গা থেকে ইকুইলিব্রিয়ামের অ্যাবাউটে ভাইব্রেট করছে। তো এই সমস্ত মোশনকে আমরা বলে থাকি ইন্টারনাল মোশন। তো এই ইন্টারনাল মোশনের জন্য তাদের যে কাইনেটিক এনার্জি, তার এভারেজ ভ্যালুকে, অর্থাৎ এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য ইন্টারনাল ডাইনামিক্স, এটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। এগুলো তোমরা পড়েছো থার্মোডাইনামিক্স। internal energy U. Okay. Now what is U? U is proportional to the absolute temperature of a system. Okay. মানে স্পেসিফিক্যালি ইউ যদি দেখা হয় একটা মনোঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে যদি দেখি, দিস ইজ ইকুয়াল টু 3/2 kT। এটা তোমরা জানো। এভারেজ ইন্টারনাল এনার্জি পার মলিকিউলের কথা যদি ভাবি তাহলে আমরা এরকম দেখবো, ইকুয়াল টু 3/2 kT। তাহলে এখন তুমি বলতে পারো যে একটা পয়েন্ট পার্টিকেল আছে, তার মাস এম, সে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার এনার্জি যেহেতু হাফ অফ এম ভি স্কোয়ার, সো হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 3/2 kT। এখান থেকে তাহলে তুমি টি বলে দিতে পারবে যে এম ভি স্কোয়ার বাই 3k। ইজ ইট এ রাইট ডেসক্রিপশন? এরকম কি আমরা করতে পারি? রেসপন্ড করো, এটা ইজ ইট পসিবল? এরকম করা যায় না। টেম্পারেচার ইজ নট ডিফাইন্ড ফর কাউন্টেবল পার্টিকেলস। আমরা যদি কাউন্টেবল মানে কি, হ্যাঁ কাউন্টেবল হতে পারে, মানে 2-4-5টা পার্টিকেল সিস্টেমের জন্য আমরা টেম্পারেচার অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারি না। টেম্পারেচার ইজ ডিফাইন্ড ফর লার্জ পার্টিকেল সিস্টেমস। ঠিক আছে? তো সেই জন্য আমরা বলছি যে একটা থার্মোডাইনামিক সিস্টেম মানে
সেখানে একটা অ্যাজাম্পশন আমরা বাই ডিফল্ট করে নিই যে সেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেল থাকবে, n টেন্ডস টু ইনফিনিটি। তো এরকম সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট আমরা করতে পারি না, মানে যেখানে এতগুলো পার্টিকেল থাকবে 10⁻23, 10⁻30, 10⁻40, ঠিক আছে, এই অর্ডারে যখন নাম্বার অফ পার্টিকেলস থাকছে কোনো সিস্টেমের মধ্যে, তো তাদের ক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নিউটনস ল অফ মোশন, আলাদা আলাদা করে শ্রোডিঞ্জার ইকুয়েশন একে সলভ করা, এটা সম্ভব না। তাহলে এদের ক্ষেত্রে কি করা হয়? ধরো আমি কি করলাম যে একটা সিস্টেম নিলাম, এরকম একটা সিস্টেম। তো এই সিস্টেমে দেখা যাচ্ছে যে অনেক পার্টিকেল আছে, ঠিক আছে, সাপোজ n নাম্বার অফ পার্টিকেল আছে টোটাল, এবং পার্টিকেলগুলো মুভ করছে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তাদের একটা ইন্টারনাল ডাইনামিক্স আছে, আমি যেটা বললাম। ওকে, তো প্রত্যেকের তাহলে ইন্ডিভিজুয়াল একটা ইন্টারনাল, মলিকিউলগুলোর কিন্তু একটা ইন্টারনাল কাইনেটিক এনার্জি আছে। তো আমরা প্রত্যেকটা পার্টিকেল ধরে ধরে তাদের এনার্জি ক্যালকুলেট করে তাকে এভারেজ এনার্জি বার করব, দিয়ে সেটাকে আমি ইন্টারনাল এনার্জি বলবো, এটা পসিবল নয় আমরা আগে যেটা বললাম। তাহলে এদের ক্ষেত্রে যেটা কি করা হয়, এদের ক্ষেত্রে যেটা করা হয় সেটাকে বলে এভারেজ এনার্জি, মানে এভারেজ ভ্যালু অফ দ্য অবজারভেবলস নেওয়া। ওকে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটা করা হয় যে সবসময় এভারেজ ভ্যালুর ওপর আমরা ফোকাসটা করে থাকি, রাদার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল ওয়ান। ওকে, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা আলাদা মেজারমেন্টের উপর ফোকাস না করে আমরা সবসময় এভারেজ ওভারে লার্জ স্যাম্পল, মানে লার্জ নাম্বার অফ পার্টিকেলের উপর যখন এভারেজ করবো, হ্যাঁ এখানে যেরকম বললাম যে n টেন্ডস টু ইনফিনিটি, সেটার উপর আমরা ফোকাস করে থাকি। এখন কনভেনশনালি আমরা এভারেজ করি কিভাবে? ধরো আমি বলছি এক্স একটা কোনো কোয়ান্টিটি, ওকে, ধরো এক্স একটা যে কোনো একটা কোয়ান্টিটি, এর আমরা এভারেজ নেব। কি করে এভারেজ নিয়ে থাকি? হাউ ক্যান ইউ মেক দ্য এভারেজ? বলো। হ্যাঁ, মানে দেখা গেল যে এখানে আমরা ধরলাম সাপোজ যে n1 নম্বর অফ পার্টিকেলের x এর ভ্যালু x1, n2 নাম্বার অফ পার্টিকেলের x এর ভ্যালু x2, এরকম করে দেখা গেল যে সাপোজ nn নাম্বার অফ পার্টিকেলের x এর ভ্যালু xn। তাহলে এভারেজ করব কি না, এরকম n1 x1 প্লাস n2 x2 প্লাস n3 x3 প্লাস nn xn, বা এরকম হলো n1 প্লাস n2 প্লাস n3 প্লাস n। এভাবে আমরা এভারেজ করে থাকি। এবারে সাপোজ টোটাল নাম্বার অফ পার্টিকেল তো n, তাই জন্য নিচে সবকটা কিন্তু n, সবকটা যোগ করলে n পাবো। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? n1 বাই n ইন্টু x1 প্লাস n2 বাই n ইন্টু x2 প্লাস n3 বাই n ইন্টু x3 অ্যান্ড সো অন, এরকম লিখতে পারি। এবারে আমাকে বলো হোয়াট ইজ n1 বাই n? এই n1 বাই n এই কোয়ান্টিটিটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে, কিংবা n2 বাই n কিংবা n3 বাই n, হোয়াট এভার ইউ কল ইট। মানে এটাকে আমি ইন জেনারেল এরকম লিখতে পারি যে সামেশন ওভার i রানস ফ্রম 1 টু n ni বাই n ইন্টু xi। এবার হ্যাঁ, এবার তোমরা বলো যে হোয়াট ইজ দিস ni বাই n? ni ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস হ্যাভিং x ইকুয়াল টু xi, অর্থাৎ ni সংখ্যক পার্টিকেলের x এর ভ্যালুটা x, আর n হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল। তাহলে আমাকে বলো যে ni বাই nটা আসলে কি? এই যে ni বাই n বলছি, এটা আসলে কি? হ্যাঁ, মানে আমি এই স্যাম্পল থেকে যদি আমি চোখ বন্ধ করে একটা পার্টিকেল তুলে আনি, সেই পার্টিকেলটার এক্স এর ভ্যালু xi হবে, তার প্রবাবিলিটি হচ্ছে ni বাই n।
এবং এটা আমরা কোথা থেকে বলছি? ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি হয়? নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস বাই number of elements in sample space। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ni সংখ্যক পার্টিকেলের ক্ষেত্রে আমরা x এর ভ্যালু xi পেয়েছি, তাই ni বাই n এই জিনিসটা প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। সো দিস ইজ সামেশন ওভার i runs from 1 to n p of xi into xi। ওকে, p of xi into xi। তাহলে এরকম ভাবে আমরা এভারেজ করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। দিস ইজ ভেরি ভেরি প্রবলেমেটিক। তার কারণ আমি এই যে লিখেছি, আমি বললাম না যে n1 সংখ্যক পার্টিকেলের দেখা যাচ্ছে যে x এর ভ্যালু x1, n2 সংখ্যক পার্টিকেলের x এর ভ্যালু হচ্ছে xt। এই যে ডিটারমিনিস্টিক ডেটাগুলো আমি লিখেছি, এটা যদি আমি মেজার করতে পারতাম তাহলে তো কোনো সমস্যা ছিল না। আমি তো মেজার করতেই পারবো না, আমি কি করে বলবো যে n1 সংখ্যক পার্টিকেলের x এর ভ্যালু x1? তাহলে তো আমাকে আলাদা আলাদা করে মেজার করতে হবে। অর্থাৎ এই যে রিপ্রেজেন্টেশন আমরা লিখেছি এখানে, এই যে ni বাই n ইকুয়াল টু দিস ইজ দ্য প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি ডিফাইন করতে গেলেও আমাকে তো মেজার করতে হবে প্রত্যেকটা পার্টিকেলের উপর আলাদা আলাদা। তাহলে সেটা তো পসিবল নয়, নাকি পসিবল? সেটা পসিবল নয় নিঃসন্দেহে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মানে আমরা টুলটাকে কিভাবে ডেভেলপ করতে পারি, কি মনে হয় তোমাদের? স্যার পার্টিকেল গুলো যদি দেখুন আলাদা হয় তাহলে হবে, পার্টিকেল গুলো যদি আইডেন্টিক্যাল হয় তখন একটাকে বারবার করে তো করে দিতে পারে। না না, আমার কোশ্চেনটা হচ্ছে যে এত লার্জ স্যাম্পেলের উপরে কি আমরা মেজারমেন্ট করতে পারবো, দিয়ে বলবো যে হ্যাঁ এরকম যে এত সংখ্যক পার্টিকেলের ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি? এটা তো আমরা বলতে পারবো না। তাহলে এদের ক্ষেত্রে এভারেজটা করবো কি করে, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা আমি বলছি। তো আসলে বিষয়টা যেটা হচ্ছে যে এভারেজ আমরা করছি বা এই যে প্রবাবিলিটি করছি, তো প্রবাবিলিটির আসল সিগনিফিকেন্সটা আমাকে বুঝতে হবে। যেমন আমি বললাম যে সাপোজ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সাপোজ 30%, এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%। এটার দ্বারা আমরা কি মিন করি? বা আমি যখন বলি যে ভারত পাকিস্তানের খেলায় ভারতের জেতার সম্ভাবনা 90%, এই স্টেটমেন্ট থেকে আমি কি বোঝাতে চাইছি একটু তোমরা জানো, বা তোমরা কি বোঝো এখান থেকে? মানে সেটা তো আমি জাস্ট ওয়ার্ডিং শুনলাম, এখান থেকে আমি কি ডেটা পাবো? জিতবে তো আইদার পাকিস্তান না হলে ভারত। এমনটা তো নয় যে মানে ম্যাচটার 70% পয়েন্ট, ধরো একটা খেলায় ধরো 2 পয়েন্ট দেওয়া হয়, জিতলে 2 পয়েন্ট। এমনটা তো নয় যে ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হবে 1.8 আর পাকিস্তানকে 0.2 পয়েন্ট দেওয়া হবে। আইদার ভারত জিতবে, না হয় পাকিস্তান জিতবে, না হয় ড্র হবে। তাহলে আমি যখন বলছি যে ভারতের জেতার সম্ভাবনা 70% কি 90% হবে, এটা বলছিলাম, তো এর দ্বারা আমরা কি বোঝাতে চাই, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, এর দ্বারা আমরা কি বোঝাতে চাইছি? দেখো জিতবে তো আইদার ভারত না হয় পাকিস্তান, এমনটা তো নয় যে এই ফ্র্যাকশানে জিতে যাবে, এটা তো সম্ভব নয়। এগুলো তো ডেফিনেট রেজাল্ট না। একটা ইভেন্টের যখন ডেফিনেট আউটকাম করছি তখন তো ফ্র্যাকশান পসিবল নয়। আসলে আমরা যেটা বোঝাতে চাই, তোমরা একমত কিনা বলবে, যে এরকম যদি 100খানা ম্যাচ খেলানো হয় তাহলে 90খানা ভারত জিতে যাবে, এটাই তো। তাহলে দেখো অ্যাকচুয়ালি প্রবাবিলিটির যে ক্লাসিক্যাল ডেফিনেশন, মানে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস বাই নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। আর তার প্র্যাকটিক্যাল আউটকাম কি?
না, প্র্যাকটিক্যাল আউটকাম কিন্তু ওই ইভেন্ট পয়েন্টে আটকে নেই। প্র্যাকটিক্যাল আউটকাম হচ্ছে যে আমরা যখন এরকম স্যাম্পলিং করব, ঠিক আছে, যে আমরা যখন স্যাম্পলিং করব তাহলে যত স্যাম্পলের উপর আমি ট্রায়াল নেব, মানে নাম্বার অফ ট্রায়ালস যতবার নেব, তার মধ্যে এত ফ্র্যাকশন সংখ্যক বার, প্রবাবিলিটি ফ্র্যাকশন সংখ্যক বার আমার ওই ইভেন্টটা অ্যাজ এ আউটকাম হিসেবে আসবে। বুঝতে পেরেছো কিনা বলো? মানে ফর এক্সাম্পল আমরা যদি বলি যে একটা কয়েনকে টস করলে তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত? কত? হাফ। তো তার মানে এমনটা তো নয় যে হাফখানা হেড পড়বে হাফখানা টেল পড়বে, ওটা তো নয়। আইদার হাফ, মানে আইদার হচ্ছে হেড পড়বে না হলে টেল পড়বে। তাহলে এর দ্বারা আমরা যেটা মিন করতে চাইছি যে দুবার কয়েন টস করলে এমন হতে পারে যে একবার হেড পড়বে একবার টেল পড়বে, এটা হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। হয় কি, তুমি দুবার কয়েন টস করলে দেখা যাবে যে সেটা একবার হয়তো দুবারই হেড পড়ে গেল, হতেই পারে না, হতেই পারে এটা। কিন্তু তুমি যদি 10 বার টস করো দেখা যাবে যে সেটা 7-3 হচ্ছে, 100 বার করো দেখা যাবে 65-35 হচ্ছে, 1000 বার করো দেখো 450-550 বার হচ্ছে। অর্থাৎ তুমি যত লার্জ নাম্বার অফ ট্রায়ালস নেবে দেখা যাবে তোমার প্রবাবিলিটির যে থিওরিটিক্যাল ভ্যালু ছিল প্র্যাকটিক্যাল রেজাল্টটা সেই দিকে টেন্ড করছে। বুঝতে পারলে আমি যেটা কি বলতে চাইছি? যে প্রবাবিলিটিটাকে আমরা ডিফাইন করে থাকি এভাবে যে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। কিন্তু সে জায়গায় তার সিগনিফিকেন্স কিন্তু সেটা নয়। তার সিগনিফিকেন্স কি না, আমরা যদি ট্রায়ালস করি, ধরো আমি বললাম যে এন নাম্বার অফ ট্রায়াল, আমি ধরলাম যে কোনো একটা ঘটনার ইভেন্টের প্রবাবিলিটি পি। এখান থেকে আমরা কি বোঝাতে চাইছি, আমরা যদি এন নাম্বার অফ ট্রায়ালস নিই তাহলে এন ইন্টু পি নাম্বার অফ ট্রায়ালসে আমি ওই রেজাল্টটা পাবো, মানে যেমন হেড পাবো, কয়েন টস করলে আমরা যেমন হেড পাবো, এইটুকু বলতে পারি। কিন্তু এইটা ওই থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে মিলবে তখনই যদি তুমি নাম্বার অফ ট্রায়ালসটাকে খুব লার্জ ভ্যালুতে নাও, যে হিউজ নাম্বার অফ বা লার্জ নাম্বার অফ ট্রায়ালস তুমি নিলে, লার্জ নাম্বার অফ বার তুমি এক্সপেরিমেন্ট করলে, তখনই কিন্তু ওই প্রবাবিলিটির সঙ্গে তোমার এই থিওরিটিক্যাল প্রবাবিলিটির একটা অ্যাডজাস্টমেন্ট আসবে, মানে টেন্ড করবে আর কি। ওকে, তো এখানেও আমরা কিন্তু অ্যাকচুয়ালি সেই ধরনের কনসেপ্ট কাজে লাগাচ্ছি। কী কনসেপ্ট কাজে লাগাচ্ছি এখানে না, এখানে আমরা যেমন শুরু করেছিলাম এইভাবে যে n1 সংখ্যক পার্টিকেলের এক্স এর ভ্যালু x1, n2 সংখ্যক পার্টিকেলের x2 এর ভ্যালু x2, x এর ভ্যালু x2, রাইট? এটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু পরে আমরা সেটাকে এভাবে বলতে পারি যে ওখান থেকে আমি যদি চোখ বন্ধ করে n সংখ্যক বার স্যাম্পেল তুলি র্যান্ডমলি, ঠিক আছে, মানে আমি চোখ বন্ধ করে n সংখ্যক বার আমি পার্টিকেল তুলে মেজার করলাম, দেখা যাবে যে n1 সংখ্যক বার আমি x1 পেয়েছি, n2 সংখ্যক বার আমি x2 পেয়েছি, nn সংখ্যক বার আমি xn পেয়েছি। ওকে, এইটা আমরা তখন ধরতে পারি, এবং এইটা আমার আগের ডেফিনেশনের সঙ্গে তখনই মিলে যাবে যদি আমি নাম্বার অফ ট্রায়ালসটা, অর্থাৎ এই যে চোখ বন্ধ করে তুলছি র্যান্ডমলি আমি তুলে যে মেজারমেন্টটা করছি, এটা যদি আমি সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার অফ টাইমস করে থাকি, তখনই কিন্তু আমরা দেখব ওই দুটো কিন্তু কাছাকাছি সেম চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে, তখন আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে এক্স এভারেজ ইকুয়াল টু সামেশন ওভার i রানস ফ্রম 1 to n xi into p of xi. This p of xi is the probability of finding xi. আর এই প্রবাবিলিটির মধ্যে কি রয়েছে, এই যে বললাম যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল ধরে ধরে মেজারমেন্ট করে প্রবাবিলিটি করা হয়নি, এই প্রবাবিলিটি করা হয়েছে নাম্বার অফ ট্রায়ালসের ভিত্তিতে, এভাবে আমরা ভাবতে পারি। ওকে, আচ্ছা, এবারে যেহেতু আমরা এখানে হিউজ নাম্বার অফ পার্টিকেল নিচ্ছি, হিউজ নাম্বার অফ পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে আমরা এই স্টাডিটা করছি, সেক্ষেত্রে এই যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি না, এই যে xi মানে x1, x2, x3, x4, x5, এই যে ডিসক্রিট রেজাল্টের কথা বলছি, এই রেজাল্টগুলো কিন্তু ডিজেনারেট হয়ে যাবে, হাইলি ডিজেনারেট।
মানে কিরকম ব্যাপারটা, ধরো তোমরা এখানে 5 জন পড়ো সাধারণত, আমি একটা টেস্ট নিলাম 10 মার্কসে, তাহলে কেউ 2 পাবে, কেউ 4 পাবে, কেউ 8 পাবে, কেউ 9 পাবে, কেউ 10ও পেতে পারো, কেউ 0ও পেতে পারো। কিন্তু যদি আমি এখানে 1 কোটি জনের সেই টেস্টটা নিতাম, তাহলে দেখা যাবে যে রেজাল্টগুলো কেউ যেমন 1 পেয়েছে, কেউ 1.5ও পেয়েছে, অর্থাৎ রেজাল্টগুলো খুব কাছাকাছি চলে আসবে। তো এখানে যেহেতু আমরা হিউজ নাম্বার অফ ট্রায়ালস ইউজ করছি, তাহলে এখানে যে রেজাল্টগুলো উঠে আসবে, এই যে এক্সআই, এগুলো কন্টিনিউয়াস হয়ে যাবে, এগুলো এরকম ডিসক্রিট থাকবে না, অর্থাৎ এই x1 x2 x3 x4 এরকম গ্যাপ থাকবে না। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই সামেশানের বদলে আমরা ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। তখন হয়তো দেখা গেল যে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এই ভ্যালুতে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা সাপোজ বললাম আমি ডিপিএক্স। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এভারেজ বলবো ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিপিএক্স। তাহলে সামেশন থেকে আমরা এভারেজটাকে আমরা এইভাবে ইন্টিগ্রেশনে কনভার্ট করে ফেললাম। ওকে, এবারে দেখো, এবার এটাকে আমরা এরকম লিখলাম যে এক্স ইন্টু ডিপি বাই ডিএক্স ইন্টু ডিএক্স, এরকম লিখলাম। তো এই যে ডিপি বাই ডিএক্স, এটাকে নাম দিলাম আমি রো এক্স বলে, রো এক্স। হোয়াট ইজ দিস রো এক্স? রো এক্স হচ্ছে, দেখো, প্রবাবিলিটি পার ইউনিট রেঞ্জ ডিপি বাই ডিএক্স, অর্থাৎ এই রো এক্সটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি। প্রবাবিলিটি ডেন্সিটি, বা এর আরেকটা নাম হচ্ছে কি, ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন। তো তাহলে আমরা এক্স এভারেজটা কিভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন এক্স রো এক্স ডিএক্স। এই রো এক্সটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, তাহলে আমরা যদি কোনো কিছুর এভারেজ বার করতে চাই, তাহলে আমার প্রাইমারি গোল যেটা হবে, ওই সিস্টেমটার এই রো এক্সটাকে ডিটারমাইন করা। রো এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স, ঠিক আছে, এই রো এক্সটাকে ডিটারমাইন করা। তো যদি ওই সিস্টেমের ক্ষেত্রে আমরা রো এক্সটা ডিটারমাইন করতে পারি, তাহলে সেই সিস্টেমের যে কোনো ডিনামিক্যাল অবজারভেবলের আমরা কিন্তু এভারেজটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো এইভাবে। তাহলে এই যে রো এক্স, এই রো এক্সটা কার উপর ডিপেন্ড করে? রো এক্স ডিপেন্ডস অন the nature of the constituent particle. Nature of the constituent particles. মানে বিষয়টা কিরকম দেখো, ধরো কি করা হলো, যে একটা বাড়িতে 4টে রুম আছে সাপোজ, ঠিক আছে, 4টে রুম আছে। এখন দেখা গেল কি, যে এই রুমে এরকম নয় বিষয়টা, ঠিক আছে, আমি এরকম বলছি না, ধরো 4টে রুম আছে একটা ঘরের মধ্যে। এখানে এবার 4 জন লোক থাকবে, 4 জন লোক থাকবে। এবারে কি হচ্ছে, যে সাপোজ আমি এরকম বললাম যে এই রুমটাতে কি আছে, কি বলা যায়, এই রুম, আমি যদি অক্সিজেনের লেভেল দিয়ে এক্সাম্পলটা দিই, একটু অকওয়ার্ড এক্সাম্পল তাও বলছি, যে এই রুমটাতে অক্সিজেনের যে সাপ্লাই, মানে অক্সিজেনের ডেন্সিটিটার কথা বলছি, যে সাপোজ 3 ইউনিট, এখানে হচ্ছে 4 ইউনিট, এখানটাতে 5 ইউনিট, আর এখানটাতে আছে 6 ইউনিট, ঠিক আছে। এবারে আমরা যেটা করতে পারি, যে 4 জন লোক এখানে এসে থাকলো।
এবার আমি যেটা চাইছি যে প্রত্যেকে কত কত অক্সিজেন ডেন্সিটি কনজিউম করছে তার এভারেজ নিতে চাইছি, অর্থাৎ এভারেজ কনজিউমড O2 ডেন্সিটি, এভারেজ কনজিউমড O2 ডেন্সিটি কত পার পার্সন সেটা আমি মেজার করতে চাইছি। সাপোজ, ঠিক আছে, আমি আরেকবার বলে নিই যে এরকম একটা বাড়ি আছে, বাড়িতে 4টে রুম আছে। এবার 4টে রুমের এমন কন্ডিশন যে প্রত্যেকটাতে অক্সিজেনের যে ডেন্সিটি সেটা সমান নয়। এইটাতে 3 ইউনিট তার ডেন্সিটি, ওটাতে 4, এটাতে 5 আর এটাতে 6। এবারে কি হলো না, 4 জন পার্সন সেখানে থাকবে। তো এই 4 জন পার্সনের ওপরে আমি চাইছি যে এভারেজ কনজিউমড অক্সিজেন ডেন্সিটি কত হবে সেটা বার। তো সেটা আমি কি করে বার করতে পারি না, আমি ওই বাড়িতে গিয়ে দেখলাম যে কোন রুমে কজন আছে সেটা আমি দেখলাম। যে সাপোজ দেখা গেল যে 2 জন লোক এখানে আছে, 1 জন লোক এখানে আছে, 1 জন লোক এখানে আছে, এখানে কেউ নেই, এখানে কেউ নেই। মানে 4 জন ব্যক্তির মধ্যে হয়তো ABCD, তো ABCD, A আর B হয়তো ফ্রেন্ড, এই জন্য তারা একই রুমে থেকে গেছে, C আর D এখানে থেকে গেছে। তাহলে এখানে এভারেজ কনজিউমড অক্সিজেন ডেন্সিটি কত তোমরা বলো? 2/3 হবে তো মনে হচ্ছে। তাহলে কত 2, এটা কত আছে 3 আছে তো, তাহলে 3 + 3 মানে 3 × 2 2/3 হবে তো, প্লাস 0 × 1 প্লাস 5 × 1 প্লাস 6 × 1/4। তাহলে 12 × 5 = 17, 6 × 23 মানে 23/4। না সরি, ভুল করলাম, এটা 12 নয়, কত হলো 6, 5, 11 মানে 17/4, তাই তো 17/4। তাহলে আমরা এরকম এভারেজ করে ফেললাম। ওকে, কিন্তু এটা এই 4 জন লোক আর 4টে রুম বলে এটা সম্ভব হয়েছে। যদি এরকম হতো যে এখানে ধরো 1 কোটি সংখ্যক এরকম রুম আছে, 1 crore, আর 1 crore নাম্বার অফ পিপুল এখানে থাকবে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি এরকম ধরে ধরে মাপবো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে? সেটা লেবোরিয়াস হয়ে যাচ্ছে। তার চেয়ে আমরা যদি লোকগুলোর নেচার দেখি, যে দেখা গেল যে এদের মধ্যে কিছু কিছু লোক তারা বন্ধু, তারা এক রুমে থাকতে চায়। এই নেচারটা যদি, যেমন এখানে আমি যদি জেনে নিই আগে থেকে যে A আর B তারা বন্ধু আর তারা কম অক্সিজেন লেভেল পছন্দ করে, তাহলে সেখান থেকে আমরা বলে দিব কি আচ্ছা তাহলে এইটাতে নিশ্চয়ই A আর B 2 বন্ধু থেকে যাবে, আর তাদের মধ্যেও সেরকম নেচারগুলো জানি, তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট না করেও আমরা যদি পার্টিকেলগুলোর নেচার জানি, যে পার্টিকেলগুলো কেমন নেচারের, তাহলে তারা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ডিটারমাইন করতে পারি। তাহলে কি দাঁড়ালো না, এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা বের করানোর জন্য আমার ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের প্রয়োজন নেই। কিসের প্রয়োজন আছে না, ওই সিস্টেমটার যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলোর নেচার কেমন, ডিপেন্ডিং অন দেয়ার নেচার এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে প্রাইমারি গোল সেটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ডিটারমাইন করা। তাহলে কারণ ডিস্ট্রিবিউশন ফাংশন যদি আমরা ডিটারমাইন করতে পারি কোনো সিস্টেমের ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু ওই সিস্টেমটার সমস্ত ডিনামিক্যাল অবজারভেবলের আমি এভারেজ ভ্যালু বের করে ফেলতে পারব। ওকে, তো এই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রাইমারি গোল। এবং আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা 3টে ফান্ডামেন্টাল টাইপের ডিস্ট্রিবিউশন দেখতে পাই এবং তাদের নেচারও ডিফারেন্ট, মানে ডিফারেন্ট টাইপ অফ পার্টিকেলসের জন্য আমরা ডিফারেন্ট নেচারের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসের জন্য আমরা 3টে কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট এই ডিস্ট্রিবিউশন দেখতে পাই, অর্থাৎ তাদের ডিস্ট্রিবিউশন ফাংশনও আলাদা। নাম্বার 1 যেটা তোমরা পড়বে যে এমবি পার্টিকেল, ম্যাক্সওয়েল বোলজম্যান পার্টিকেলস।
তারা হচ্ছে ডিস্টিংগুইশেবল পার্টিকেল হয়, তাই জন্য তাদের ডিস্ট্রিবিউশন একরকম। এক ধরনের আছে বি পার্টিকেল, বোস-আইনস্টাইন পার্টিকেল, যেগুলো বোসন, তাদের আবার ডিস্ট্রিবিউশন আলাদা হয়, তাদের নেচার একটু আলাদা। তারা আইডেন্টিক্যাল পার্টিকেল, কিন্তু তাদের প্রাইভেসি কম, অর্থাৎ তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে না, তাদের ডিস্ট্রিবিউশন আলাদা। আবার তুমি যদি ফার্মিয়নের কথা ভাবো, তাদের ডিস্ট্রিবিউশন আলাদা। অর্থাৎ আমরা দেখতে পাবো যে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা আমরা পার্টিকেলের নেচার থেকেই প্রেডিক্ট করে নিতে পারবো। তার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর উপর মেজার করে এই ডিস্ট্রিবিউশন ফাংশন বের করার প্রয়োজন নেই। ঠিক আছে, মানে আমরা এরকম যে এভারেজ করলাম প্রত্যেকের উপর, মানে এটা তখনই পসিবল যদি আমরা প্রত্যেকটা পার্টিকেলের উপর আলাদা আলাদা মেজারমেন্ট করতে পারতাম। কিন্তু এটা তো পসিবল নয়, এটা লার্জ নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে এটা পসিবল নয়। তার জায়গায় আমরা কি করব না, আমরা এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করব। আর ডিস্ট্রিবিউশন ফাংশন বের করানোর জন্য ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ওইরকমভাবে প্রেডিক্ট করতে পারি, মানে প্রেডিক্ট নয়, আমরা অবটেন করতে পারি ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। ওকে, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রাইমারি গোলটা হচ্ছে। তো পরের ক্লাসে আমরা দেখব যে একটা সিস্টেমের ক্ষেত্রে কিভাবে আমরা এই ডিফারেন্ট নেচারের জন্য আমরা এই রোগুলো ডিটারমাইন করতে পারি। পাশাপাশি আরও কিছু জিনিস রিলিভেন্ট আমাদের জানতে হবে ওই প্রসিডিওরে যাওয়ার আগে, সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক ডিসক্রিপশন অফ এ সিস্টেম অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন। ওকে, তারপর আমরা এইগুলো নিয়ে প্রসিড করবো আর কি। তো আজকে এই অবধি। তো আজকে আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস আমরা আলোচনা করলাম যে কি করে একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল টুলের সাহায্যে, অর্থাৎ এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন টুলের সাহায্যে আমরা একটা থার্মোডিনামিক সিস্টেমকে স্টাডি করতে পারি, যেখানে ওই নর্মাল বা কনভেনশনাল ক্লাসিক্যাল মেকানিক্স বা কনভেনশনাল কোয়ান্টাম মেকানিক্স দ্বারা এত লার্জ নাম্বার অফ পার্টিকেলের অ্যানালিসিস সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। ওকে, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এই অবধি, বলো। কোনো কোশ্চেন আছে? স্যার স্যার ওই যে উদাহরণটা দিয়েছিলেন O2 এটা দিয়ে, ওটা একটু বলবেন? হ্যালো, ওই যে উদাহরণটা দিয়েছিলেন 4টা রুমে। স্যার স্যার ওই যে উদাহরণটা দিয়েছিলেন O2 এটা দিয়ে, ওটা একটু বলবেন? কোনটা কোনটা? ওই যে উদাহরণটা দিয়েছিলেন 4টা রুমে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি যে সাপোজ একটা বিল্ডিং এ 4টে রুম আছে, 4টে রুমে 4 জন ব্যক্তি থাকবে। এবার প্রত্যেকটা রুমে অক্সিজেনের যে ডেনসিটি সেটা আলাদা, একটাতে 3 ইউনিট, একটাতে 4 ইউনিট, একটাতে 5 ইউনিট, একটাতে 6 ইউনিট। এবার আমি বলছি তাহলে এই 4 জনের এভারেজ তারা যে অক্সিজেন কনজিউম করেছে তার ডেনসিটির এভারেজ কত। তাহলে তুমি কি করবে, তুমি দেখে নেবে যে কোন রুমে কতজন আছে, তারপর এভারেজ করে নেবে। এটা একটা মেথড হতে পারে, কিন্তু এই মেথডটা তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি নাম্বার অফ পার্টিকেলস কম হয় আর কি। কিন্তু যদি হিউজ নাম্বার অফ পার্টিকেল থাকে তাহলে প্রত্যেকটা পার্টিকেলের উপর আলাদা আলাদা তুমি মানে যদি হিউজ নাম্বার অফ পিপুল এখানে আসতো একটা বড় ঘরে যেখানে আরও বেশি সংখ্যক রুম আছে, ধরো এইরকম হাইপোথেটিক্যালি ধরো দেখে নিলে যে 10⁻40 সংখ্যক পিপুলকে অ্যাকোমোডেট করা হবে এরকম একটা লার্জ নাম্বার অফ রুমের মধ্যে। ঠিক আছে, তো তখন তো এরকম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দেখা সম্ভব নয় যে কোন রুমে কতজন আছে, তারপরে তার এভারেজ করা সম্ভব নয়, তাই না? ঠিক এই ব্যাপারটাই কিন্তু এই থার্মোডিনামিক সিস্টেমের ক্ষেত্রে হয়। অর্থাৎ এই রুমগুলোকে ভাবতে পারো যে এনার্জি লেভেলগুলো, আর ওই পিপুলগুলোকে ভাবতে পারো যে পার্টিকেল। তো তাদের ক্ষেত্রে তুমি যখন ওই এভারেজ এনার্জি বার করতে চাইবে তখন কিন্তু ওই ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট করা সম্ভব নয়। তাহলে সেখানে কি করতে হবে তোমাকে না, পার্টিকেলগুলোর নেচার অফ ডিস্ট্রিবিউশন কেমন সেটাকে তোমাকে অবটেন করতে হবে। যেমন এখানে
হয়তো দেখা গেছে যে এ বি তারা ফ্রেন্ড, তারা এক রুমে থাকবে, তাহলে এ বি এক রুমে আছে, তাই না? তাহলে এই এ বির নেচার দেখেই তো আমরা প্রেডিক্ট করতে পারি, আলাদা করে তো মেজারমেন্ট করতে হবে না। ঠিক এই কাজটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করা হয়। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা সিস্টেমের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল তার নেচারকে স্টাডি করে আমরা এই রো এক্সটাকে প্রেডিক্ট করি। প্রথম প্রেডিক্ট না বলে বলা উচিত রো এক্সটাকে ডিটারমাইন করি ম্যাথমেটিক। এবার সেটার দ্বারা আমরা কিন্তু পুরো সিস্টেমটার সমস্ত অবজারভেবলগুলোর এভারেজ নিতে পারি। এটাই অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করা হয়, যেটা কনভেনশনাল ক্লাসিক্যাল কিংবা কনভেনশনাল কোয়ান্টাম মেকানিক্সে পসিবল নয় এত লার্জ পার্টিকেলকে হ্যান্ডেল করা। সেটা কোয়ান্টাম মেকানিক্সে ভায়া দিস টুল করা হয়, যে রো এক্সটাকে আমরা, আমাদের প্রাইমারি গোল হচ্ছে রো এক্সটা বার করা, যে হাউ দ্য পার্টিকেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য অল এনার্জি লেভেলস, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করা। না এসে এখনি পাঠালাম এটা ওই হচ্ছে স্ট্যাটিক। প্রাইমারি গোল। ওকে, আচ্ছা আর কোনো কোশ্চেন? স্যার আমি আপনাকে একটা কোশ্চেন পাঠিয়েছি, ওটা একবার দেখবেন। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। ওই ইকুইপার্টিশন এনার্জির। না এসে এখনই পাঠালাম, ওই স্ট্যাটেরই। আচ্ছা আচ্ছা আমি দেখে নেব। মানে এটা এই প্রিলিমিনারির মধ্যে পড়বে না আশা করি, কারণ ওটা নিশ্চয়ই পরে পড়বে, তাই তো? এটা আজকে তো হ্যাঁ, জাস্ট ওই ইকুইপার্টিশন এনার্জির দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা এর পরের দিনই হবে, পরের পোর্শনটা। ঠিক আছে, তো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখাটা জরুরি, যে ধরো তোমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছো, ওখানে কি করা হয় অ্যাকচুয়ালি। কনভেনশনালি আমরা কি স্টাডি করি, যে লেট উই স্টার্ট ফ্রম দ্য প্রায়োরি প্রবাবল অ্যাপ্রক্সিমেশন, মাইক্রোস্টেট ম্যাক্রোস্টেট, দেন তারপর আমরা প্রসিড করে যাই, তারপর আমরা ডিফারেন্ট সিস্টেমের জন্য রো বার করি। স্যার আসলে এখানে কেন আমি করি, যে এক্স এর জন্য ধরুন দ্যাট শুড বি নোন, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো পরের ক্লাসে আমরা এখান থেকে প্রসিড করব, ঠিক আছে? না আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আমি যে এক্স এর জন্য ধরুন